আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা দারুণ একটা ক্লাস করব। আমরা ইতিমধ্যে নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে একটা বেসিক আমরা ধারণা পেয়েছি। আজকে আমরা সুশাসন নিয়ে কিছু আলোচনা করব। সুশাসন। তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও ক্লাসে, আর লাইভটা একটু শেয়ার করে দাও। মানে কোথায় শেয়ার করবো? আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে 3টা, সেই গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিই, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপ একটু শেয়ার করে দিই, সে পর্যন্ত তোমরা একটু ওয়েট করতে থাকো। মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই, হ্যাঁ। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আনন্দ আর নাই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে লাভ কি সেখানে। গানটা অনেক সুন্দর, আমার পছন্দের। তুমি নিজের মুখে বললে যেদিন সব। মাত্র 6 জনের কি ক্লাস নিব? হ্যাঁ, তোমরাই বলো, আমি 6 জনের কি ক্লাস নিব? এটা কোনো কথা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর ইরশাদ, তুমি একটা কথা বলছিলা মেসেঞ্জারে, আমি দেখেছি যে মানচিত্রের ক্লাসগুলো আসলে 1 by 1 এভাবে তো মানচিত্রের ক্লাস তো নেওয়া পসিবল না। তো মানচিত্রে তোমাদের জিওগ্রাফি যখন পড়াবো, হ্যাঁ, তোমাদের ব্যাসে যখন জিওগ্রাফির ক্লাসগুলো হবে, তো জিওগ্রাফির ওখানে মানচিত্রের উপরে ক্লাস তো নিব অবশ্যই। আর আমি আমার পেজ থেকে মানচিত্রের যে ক্লাসগুলো নিচ্ছি, যে গত দিনও নিয়েছি, নেটওয়ার্কের সমস্যার কারণে কয়েকবার কেটে গেছে, তো আমি আবার নিব, হ্যাঁ। তো এটা পাবলিকলি নিব, বুঝতে পারছো বিষয়টা? তো সেই ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করবা, সেই ক্লাসগুলো দেখলে তোমাদের মানচিত্রের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখি কে কে আসছো। সাইমা আফরিন, এই গানটা তোমার অনেক প্রিয়, আমারও অনেক প্রিয়। লাবিবা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। মাহির লাবিব, মিতুল, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালোই আছি, কিন্তু কাশিটা এখনো জাতীয় অর্জনটা নিতে চেয়েছি আর কি, হ্যাঁ, সমস্যা নাই। যারা 4র্থ ব্যাচের এবং 3য় ব্যাচের, তাদের এই ক্লাসটা আগে শেষ হয়ে থাকবে, তারপর আমরা বাংলাদেশ শেষ করব, হ্যাঁ। বাংলাদেশটা আবার শেষ করে ফেলবো, তাড়াতাড়ি একটু করা দরকার, কারণ জানুয়ারির মধ্যে শেষ করে দেওয়ার প্ল্যান আছে আর কি তোমাদের। ওকে, তো চলো, আমরা কি পড়েছিলাম? নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, তাই না? নৈতিকতা আমাদের যে সুকুমার বৃত্তিগুলো যেগুলো রয়েছে, মানুষের যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোর যে আলোচনা, পর্যালোচনা, ইচ্ছামূলক যে আমাদের আচরণ যেগুলো, সেগুলোর যে আলোচনা পর্যালোচনা, সেগুলো যে নীতিশাস্ত্রের অন্তর্ভুক্ত, তাই না? নীতিশাস্ত্র। তো
এই জিনিসগুলোই হচ্ছে নৈতিকতার বিষয়। আর মূল্যবোধ হচ্ছে একটা কোনো কিছু বোঝার একটা সক্ষমতা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা কাঙ্ক্ষিত, কোনটা অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে? এগুলোই। সের মধ্যে যদি ভালো মন্দ এটা যদি বোঝার যদি আমার ক্ষমতা থাকে, তাহলে এটাকে আমরা বলবো নৈতিক মূল্যবোধ, তাই না? এরকম অনেকগুলো মূল্যবোধ আমরা পড়েছি, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, তারপরে হচ্ছে তোমার ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ঠিক আছে? সবগুলো মূল্যবোধই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, তাই না? মূল্যবোধের অভাব, আজকে মূল্যবোধের অভাব বিধায় দেখবা যে কিছু কিছু রিল ভিডিও আসবে তোমার সামনে, দেখবা ওগুলো আবার বেশি বেশি দেখলে আবার দেখবা যে তোমার কাছে বেশি পাঠাবে। দেখবা যে মেয়েরা, দেখো মেয়েদের সম্মান মেয়েরাই নষ্ট করতেছে। দেখা যাচ্ছে যে শরীরে কোনো পোশাক নাই, কিচ্ছু নাই, নাচ গান দিয়ে ভিডিও বানাচ্ছে মনে করো। তো শুধু কটা লাইক কমেন্টের জন্য এবং কটা ডলার ইনকামের জন্য নিজের যে ইজ্জত, নিজের যে সম্ভ্রম, এই সম্ভ্রমটাকে তোয়াক্কাই করতেছে না, ঠিক আছে? তো এভাবে আজকে মূল্যবোধের অবক্ষয় ঘটতেছে বিভিন্ন দিক থেকে। ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক এগুলো এসে আরও মানুষের লাজ লজ্জা, তারপরে হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, এই জিনিসগুলো আরও বেশি মানে মানে ইয়ে করতেছে আর কি। নিজেকে সবাই প্রদর্শন করতেছে এভাবে, জাস্ট কটা ডলার টাকা ইনকাম করার জন্য, বুঝতে পারছো? তারপরে মানুষের ভিতরে কোনো নৈতিকতা নেই, মেরে ধরে লুটে পুটে খাচ্ছে। ইনকামটা হালাল কি হারাম, বা কাউকে ঠকিয়ে নেওয়া হচ্ছে কি না, এই বিষয়গুলো কারো প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। বরং তুমি যদি সেখানে সত্য কথা বলো, যদি সৎ পরামর্শ দাও, দেখবে যে তুমি ব্যাকডেটেডে পরিণত হবে। তোমাকে বলে আরে ব্যাকডেটেড, তাই না? তারপরে সবাই মিলে দেখা যায় তোমাকে ঘিরে ধরবে, চেকে ধরবে। সেই পরিবেশে তুমি নিজেকে মানিয়ে চলতে পারবা না, ঠিক আছে? তো এই যদি অবস্থা হয়, তাহলে তো আমাদের সমাজের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে যাচ্ছে। এই জন্য নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, বিশেষ করে মূল্যবোধের চর্চার বিষয়, মূল্যবোধ শিক্ষার বিষয়, মূল্যবোধের শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে, ঠিক আছে? নৈতিকতার যে বিষয়গুলো, এগুলো লালন করতে হবে, ধারণ করতে হবে। পারিবারিক যে কাঠামো, হ্যাঁ, এই জন্য নেপোলিয়ান একটা কথা বলেছিলেন যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। মায়ের ভূমিকা কিন্তু অপরিসীম। একটা বাচ্চার জীবন আচার সুন্দর হওয়ার জন্য বা আদর্শ হওয়ার জন্য একজন মায়ের ভূমিকা অনস্বীকার্য, সবচেয়ে বেশি। তাছাড়া পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে, সেই সদস্যদের ভূমিকাও অনেক বেশি। যাই হোক, এগুলো নিয়ে আমরা খুব বেসিক আলোচনাগুলো করেছি। তোমাদের বেসিক 3টা ক্লাসের মধ্যে তোমরা ক্লাসগুলো করবা, আর তোমাদেরকে আমি সুন্দর গোছানো একটা পিডিএফ দিব। হ্যাঁ, ওর বাইরে কিছু পড়ার দরকার নেই। পিডিএফ গোছানো একটা পিডিএফ দিয়ে দিব আমি তোমাদেরকে, যেখানে অনেক ইনফরমেশন থাকবে, এবং সেটা তোমরা পড়লেই অলমোস্ট প্রায় 10টার মধ্যে 8-9টা বা 10টাও কমন পেতে পারো, ঠিক আছে? জাস্ট আমরা বেসিকটা একটু দেখি। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে সুশাসন। সুশাসন তার মানে কি? সুন্দর সুন্দর শাসন। সুন্দর শাসন, সু শব্দের অর্থ সুন্দর, শাসন রুল, সুন্দর শাসন। এটা একটা মানে সুশাসন যে এই ধারণাটা, এটা একটা আধুনিক প্রত্যয়, বুঝতে পারছো? আগে ছিল না, আগে ছিল রুল, শুধু শাসন ছিল। কিন্তু সুশাসনটা এটা অতি আধুনিক। তোমার তোমার কি বলবো এটাকে, হ্যাঁ, 80-র দশকের, হ্যাঁ 80-র দশকের একটা আবিষ্কার, ঠিক আছে, বা একটা সংযোজন বলতে পারো। যাই হোক, তো এই যে সুশাসন, এর ইংরেজি প্রতিশব্দ হলো, লেখো ইংরেজি, সুশাসনে ইংরেজি প্রতিশব্দ লেখো, প্রতিশব্দ গুড গভর্নেন্স। এর ইংরেজি প্রতিশব্দ কি বলতো? গুড গভর্নেন্স, বুঝতে পারছো? আমি লেকচার থেকে যেভাবে পড়িয়েছিলাম, এখান থেকে কমন পড়েছিল, হু কমন পড়েছিল। হ্যাঁ, লেখো গভর্নেন্স শব্দটি
ল্যাটিন শব্দ, কেউ কেউ বলেন গ্রিক শব্দ, আসলে ল্যাটিনটাই হবে। ল্যাটিন শব্দ, দেখো ল্যাটিন শব্দ গাভারম্যান থেকে এসেছে, GUBBER, গাভারম্যান। ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে বলো তো? গাভারম্যান থেকে এসেছে। হ্যাঁ, সুশাসন শব্দটি তোমার হচ্ছে ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে বলো তো? কয়জন আছো? 11 জন। ল্যাটিন শব্দ গাভারম্যান থেকে এসেছে। একটু আওয়াজ দিও, বুঝছো? ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে বলো তো? গাভারম্যান থেকে এসেছে। তাহলে পরীক্ষা যদি আসে যে কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ গাভারম্যান থেকে এসেছে। ওকে, তাহলে আমরা একটা ইন জেনারেল সংজ্ঞা লিখি। লেখো যে শাসন ব্যবস্থায়, লেখো যে শাসন ব্যবস্থায়, যে শাসন ব্যবস্থায় লেখো জবাবদিহিতা, স্বচ্ছতা। যে শাসন ব্যবস্থায় লেখো জবাবদিহিতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, স্বচ্ছতা। যে শাসন ব্যবস্থা লেখো জবাবদিহিতা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, অংশগ্রহণ, মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে? স্বচ্ছতা, জবাবদিহি, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, আইনের শাসন প্রভৃতি উপাদানগুলো উপস্থিত থাকে, তাকে সুশাসন বলা হয়। হ্যাঁ, তাকে কি বলা হয় বলো তো? সুশাসন বলা হয়। তাকে সুশাসন বলা হয়। বুঝতে পারছো? ওকে, দেখো সুশাসন, সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। দেখো সুশাসনের, শাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন, গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান, গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন লেখো রাষ্ট্রবিজ্ঞানী ম্যাককর্নি। ম্যাককর্নি তার মতে, তার মতে লেখো ইনভার্টেড কমার মধ্যে লিখবা, তার মতে সুশাসন বলতে, সুশাসন বলতে, তার মতে সুশাসন বলতে লেখো রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সুশীল সমাজের, সুশীল সমাজের সরকারের সাথে, সরকারের সাথে শাসিত জনগণের বা শাসিত জনগণের বা শাসিতের এবং ঠিক আছে শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়, সম্পর্ককে বোঝায়। বুঝতে পারছো? ওকে, তাহলে সুশাসন বলতে তার মধ্যে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিতের জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় সুশাসন বলতে। তো সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা এটা এবং জনপ্রিয় সংজ্ঞা
কে বলো, কে দিয়েছে এটা বলো তো? রাষ্ট্রবিজ্ঞানী ম্যাককর্নি। তো এই সংজ্ঞাটা সহজে মনে রাখার একটা সালসা দিয়ে দিই। সে সংজ্ঞা মনে রাখারও সালসা আছে। বলো, রাসু শশা খেয়ে শাসায়। বলো, রাসু শশা খেয়ে শাসায়। ম্যাককর্নির সংখ্যা, ম্যাককর্নির সংজ্ঞাটা বুঝছো? বলো, রাসু শশা খেয়ে শাসায়। রাসু শশা খেয়ে শাসায়। এই যে মানুষ মানুষ আমাকে গায়ে পড়ে এসে তোমার মনে করো আমাকে কি করে জানো, মানে আমার সাথে ঝগড়া বাঁধায়। কিভাবে? তোমাদেরকে আমি একটা প্রমাণ দেখাই। এরা লেখক, বুঝছো? মানে এদের মাথায় কোনো ঘিলু নেই যে একটা লেখালেখি একটা সৃজনশীল জিনিস। লেখালেখি একটা সৃজনশীল জিনিস তোমাদেরকে আমি দেখাই। দেখো একটা জিনিস, নিবন্ধনের একটা বই লিখছে, এটা হচ্ছে লেখক প্রকাশনীর, জাহাঙ্গীর আলম। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট প্রমাণটা দেখাই যে এরা যে কাট পেস্ট লেখক, কপি পেস্ট লেখক, তার প্রমাণটা আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এক মিনিট তোমাদেরকে আমি একটু দেখাই। আমি বই লিখি হচ্ছে আমার ছন্দে ছন্দে বাংলাদেশ বিষয় বলি, বইটা হচ্ছে তোমার রচনা করেছি আমি 2015 সালে। হ্যাঁ, 2015 সালে আমি রচনা করেছি। তো আমি তোমাদেরকে দেখাই, এটা আমার ছন্দে ছন্দে বাংলাদেশ বিষয় বলি। এটার আপডেটটা আসবে জানুয়ারির শেষের দিকে আসবে, মানে নতুন এডিশন। 2020 সালের পরে আর কোনো, করোনার পরে আর কোনো এডিশন দেই নাই। তো এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি জাস্ট একটু দেখাই, একটু প্লিজ, নাহলে বুঝবা না যে এরা হলো লেখক, বুঝছো? মানে চোর বাটপার, মানে এরা আবার বিশেষ ক্যাডার, মানে তথ্য নিতে পারে নেক, সমস্যা নাই, কিন্তু মানুষ, আমি যে ভাষায় কথা বলি, যে ভাষায় লিখেছি, সেই ভাষাটাই নেওয়া উচিত হয়েছে। হ্যাঁ বলো, সেই নেওয়া উচিত হয়েছে। তোমরা এখানে দেখো, এখানে আমি দেখা যাচ্ছে কি না জানি না, এই যে এখানে দেখো, এখানে দেখো, দেখা যাচ্ছে? আচ্ছা, একটু খেয়াল করো, আমি একটু ধরি। এখানে দেখো, এখানে হচ্ছে অস্ট্রিকরা। প্রথমে এই পাশে দেখো, অস্ট্রিকরা, এরা প্রায় 6000 বছর আগে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া দিয়ে এদেশে আগমন করে। এটা আমার হচ্ছে কি বলে তোমার, এই দেখো এদিক দিয়ে একটু ইয়ে করে দেখাই, এটা আমার বই আর কি। এরা এদেশে আগমনের সময় ইন্দোচীনা ভাষায়, এরা সর্বপ্রথম কৃষিকাজ শুরু করে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে। হ্যাঁ, এরপরে দেখো এখানে বাঙালি সমান সমান শঙ্কর সমান সমান নিষাদ। হ্যাঁ, তারপরে ধরো এরাও প্রায় 4000 বছর আগে, দ্রাবিড়রা, এরাও প্রায় 4000 বছর আগে ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে এদেশে আগমন করে। এগুলো আমার নিজের ভাষা, আমি ক্লাসে যেভাবে পড়াই ঠিক সেভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার বই, এই বইয়ে। আচ্ছা, এখন এই যে নিবন্ধন গাইড বের করছে, বুঝছো? নিবন্ধন গাইড বের করছে এই যে লেখক প্রকাশনীর। এখানে খেয়াল করো, এই যে দেখো অস্ট্রিক। হ্যাঁ, অস্ট্রিক দেখো, এরা প্রায় 6000 বছর আগে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে এদেশে আসে। তারপরে এরা সর্বপ্রথম কৃষিকাজ শুরু করে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক জনগোষ্ঠী থেকে। কিছু পার্থক্য পাইলা? কিভাবে কপি মারে দেখো, মানে এরা শুধু কম্পিউটার টাইপিস্ট নিয়ে গিয়ে জাস্ট শুধু বই থেকে নকল করে লিখছে। দেখো, এরা প্রায় 4000 বছর আগে ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে এদেশে আগমন করে। এরা ভারতের সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা করে তোলে। মানে আমি যেভাবে লিখছি আমার বইয়ে এবং ছাত্রদের যেভাবে পড়াই, তোমরা নোট, তোমাদেরকে যে আমি পড়াইছি এটাও খেয়াল করো। তোমাদের এই লেকচারটা আমি নিছি না? হ্যাঁ, এই লেকচারটা তো নিছি তোমাদের, তোমরা মিলিয়ে দেখো। তারপরে উল্লেখ্য, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে। সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আমি গবেষণা করে তথ্য বের করে এগুলো লিখি, আর দেখো হুবহু কপি করে এই যে বই লিখছে। কি বুঝলা? কিছু বুঝলা? এখন যদি আমি তারে এখন যদি ধরি, আমি যদি এখন ধরি, তাহলে আমার এখন এই যে গ্যাঞ্জাম কে করে বলো? গ্যাঞ্জাম কে করে বলো? গ্যাঞ্জাম তো গায়ে পড়ে এসে আমার সাথে মানুষ ঝামেলা তৈরি করে। বই লিখুক, সমস্যা নেই, আমি চাই তো সবাই লিখুক, কিন্তু আমি যে ভাষায় লিখছি
বিভিন্নভাবে, হ্যাঁ 6 প্রকারও আছে, 8 প্রকার, হ্যাঁ বিষয় বোঝা, 8 প্রকারও আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভ্যালুসটা বিভিন্ন প্রকার হতে পারে। যাই হোক, তো তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাইলাম সেটা কি বুঝলা তোমরা? যে জিনিসটা দেখাইলাম সেটা কি বুঝলা? এরা হচ্ছে লেখক, টিচার, লেখক, হ্যাঁ, যাদের ন্যূনতম সৃজনশীলতা নেই, ন্যূনতম নৈতিকতা বোধ নাই। একজনের কাছ থেকে যে হুবো তথ্য নিচ্ছে নে, কোনো সমস্যা নাই, তথ্যটা নিজের মতো করে প্রেজেন্টেশন করুক, ভাষাটা নিজের মতো করে লিখুক, তাহলে তার সাথে আমার এর পার্থক্য কী, ডিফারেন্স কী থাকলো? তাহলে আমার বই হচ্ছে 2015 সালে, আর এই বই হচ্ছে বের করলো মাত্র 2023 সালে, প্রকাশকাল হচ্ছে 2023 সালে। কত চোর ধরাই দিলাম তোমাদেরকে, দেখছো? এর আগে কয়েকদিন আগে দেখলা যে ভিডিও ডিলিট করে দিছে, মানে দেখলাই তো। তো কি বলবো আর, যাই হোক, রাসু শশা খেয়ে শাসায়, তাহলে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝাই হচ্ছে কি সুশীল সমাজ। বুঝতে পারছো? ফেব্রুয়ারিতে তো পিএসসি কিছু বলে নাই, বলছে কিছু? ফেব্রুয়ারিতে কিভাবে হবে পরীক্ষা? আমি বিষয়টা দেখি না আর কি, ফেসবুকেই দেখতেছি, এবং তোমরাই বলতেছো যে পরীক্ষা ফেব্রুয়ারিতে। পিএসসি তো বলছে যে মার্চে হবে। পিএসসি তো বলছে মার্চে হবে। ওকে, দেখো, বিশ্বব্যাংক, দেখো, সুশাসন ধারণাটি প্রথম ব্যক্ত করেন, সুশাসন ধারণাটি বা প্রত্যয়টি প্রথম ব্যক্ত করেন, সুশাসন ধারণাটি বা প্রত্যয়টি প্রথম ব্যক্ত করেন বিশ্বব্যাংক 1989 সালে। এটা আসে পরীক্ষায়। কত সাল বলো তো? 1989 সালে সুশাসন ধারণাটি ব্যক্ত করে, ঠিক আছে। ওকে, দেখো 2000 সালে বিশ্বব্যাংক, দেখো 2000 সালে লেখো বিশ্বব্যাংক সুশাসনের 4টি স্তম্ভ ঘোষণা করে। পরীক্ষা যদি আসে যে বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ কয়টা, ওকে আমরা লিখে ফেলি। হ্যাঁ, 1 নম্বর স্তম্ভটা লেখো দায়িত্বশীলতা। 2 নম্বরটা লেখো স্বচ্ছতা। 3 নম্বরটা লেখো স্বচ্ছতা। 3 নম্বরটা লেখো আইনি কাঠামো। আর 4 নম্বরটা লেখো আইনি কাঠামো। 4 নম্বরটা লেখো তোমার হচ্ছে অংশগ্রহণ, পার্টিসিপেশন, অংশগ্রহণ, ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে যে 2000 সালে বিশ্বব্যাংক যে 4টি স্তম্ভ ঘোষণা করে, নিচের কোনটি?
বিশ্বব্যাংক ঘোষিত স্তম্ভ কোনটি? এটা হচ্ছে দায়িত্বশীলতা, হ্যাঁ দায়িত্বশীলতা, তারপর হচ্ছে স্বচ্ছতা, ঠিক আছে, এটা হচ্ছে আইনি কাঠামো, আর একটা হচ্ছে অংশগ্রহণ। বুঝতে পারছো? মনে থাকবে? বলো। দায়িত্বশীলতা, দাস আইন গ্রহণ করে, হ্যাঁ দাস আইনে অংশগ্রহণ করে, এভাবে মনে রাখতে পারবা। দাস, মিস্টার দাস আইনে অংশগ্রহণ করে, আইনের ক্লাসে অংশগ্রহণ করে। শর্ট টেকনিক একটা দিয়ে দিলাম, অংশগ্রহণ করে, কেবল বানাইলাম মাত্র, তোমরা নিজের মতো করে বানাইতে পারবা, ঠিক আছে, তোমরা নিজের মধ্যে থেকে বানাইতে পারবা। দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি, তাই না? তারপর হচ্ছে এটাকে এভাবে মনে রাখতে পারবা, রেসপন্সিবিলিটি, আর টি ট্রান্সপারেন্সি, এরপর হচ্ছে তোমার ল, এল, তারপর হচ্ছে পি, এলপি, RTLP, হ্যাঁ RTLP, এটা কঠিন, এভাবে মনে রাখতে। মিস্টার দাস আইনের ক্লাসে অংশগ্রহণ করে, তাহলে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, তারপর হচ্ছে আইনি কাঠামো এবং অংশগ্রহণ, ঠিক আছে, এই চারটা হচ্ছে বিশ্বব্যাংক কি করেছে, স্তম্ভ 2000 সালে কি করেছে, ঘোষণা করেছে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, জানুয়ারিতে হবে? এগুলা গুজব, বুঝছো, গুজব। কারণ পিএসসি তো বলছেই মার্চে, সার্কুলারে তো বলছে মার্চে নিবে, সেখানে ফেব্রুয়ারিতে কিভাবে হয়? ফেব্রুয়ারিতে হওয়ার তো কোনো কথা না। দেখো কি হয়, ঠিক আছে, কবে হচ্ছে হোক, কোনো সমস্যা নেই, তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো। মনে করো কালকেই হবে পরীক্ষা, তুমি এমনভাবে প্রস্তুতি নাও, মনে করো যে কালকেই পরীক্ষা হবে। ওই ডেইলি ক্যাম্পাস একটু বেশি বোঝে, ডেইলি ক্যাম্পাস হচ্ছে টিআরপি বাড়ানোর জন্য, মানে এগুলা হচ্ছে তোমার ফালতু গুজব ছড়ায়, বুঝতে পারছো? কোনোভাবেই লিখে রাখো, ফেব্রুয়ারিতে কোনোভাবে হবে না, আমার কথাটা মিলাই নিও, লিখে রাখো। মার্চেও হবে না, মার্চের 11 তারিখ থেকে রোজা, মার্চের 11 তারিখ থেকে রোজা, তোমার এপ্রিল, হ্যাঁ এপ্রিলে তো ঈদ, মেতে পরীক্ষা হবে, মে মাসের শেষ সপ্তাহের দিকে, 20 থেকে তোমার 30-এর মধ্যে পরীক্ষা হবে। বুঝতে পারছো? লিখে রাখো আসাদ স্যারের প্রেডিকশনটা, এবং আসাদ স্যারের প্রেডিকশনটা লিখে রাখো। ওকে, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার সুশাসন। হ্যাঁ ওকে, এবার হেডিং দাও। দেখো বিশ্বব্যাংক 1994 সালে, দেখো বিশ্বব্যাংক, আরেকটা তথ্য লেখো, বিশ্বব্যাংক 1994 সালে, বিশ্বব্যাংক 1900 কত সালে, 94 সালে, 94 সালে লেখো, 1994 সালে দেখো সুশাসনের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে, সুশাসনের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে, প্রশ্ন হতে পারে যে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে কত সালে, 1994 সালে। ওকে, এরপর লেখো তোমার বিভিন্ন সংস্থার মতে সুশাসনের উপাদান, বিভিন্ন সংস্থার মতে সুশাসনের উপাদান, হেডিং দাও, বিভিন্ন সংস্থার মতে সুশাসনের উপাদান, বিভিন্ন সংস্থা মতে সুশাসনের উপাদান, হেডিং দাও, সুশাসনের কি বলতো উপাদান। তোমরা টেবিল করেও লিখতে পারো অথবা এমনিও লিখতে পারো, ঠিক আছে। লেখো বিশ্ব ব্যাংকের মতে, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের মতে হচ্ছে 6টি সুশাসন উপাদান। কয়টি? বিশ্ব ব্যাংকের মতে হচ্ছে 6টি। এরপরে হচ্ছে তোমার জাতিসংঘ, ইউএন, জাতিসংঘের মতে হচ্ছে 8টি, জাতিসংঘের মতে কয়টি? 8টি। এরপর হচ্ছে ইউএনডিপি,
ইউএনডিপির মধ্যে হচ্ছে 9টি। হ্যাঁ, ইউএনডিপির মধ্যে কয়টি বলো তো? 9টি। এরপর হচ্ছে কৌটিল্যর মতে, কৌটিল্য সুশাসনের কয়টি উপাদানের কথা বলেন? কৌটিল্য, কৌটিল্য চাণক্য আর কি। কৌটিল্য হচ্ছে 4টি। কৌটিল্যর মতো কয়টি বলো তো? 4টি। ওকে, এরপরে লেখো, কৌটিল্যর পরে লিখবা তোমার এএফডিবি। এএফডিবি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক আর কি। হ্যাঁ, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এএফডিবি মতে হচ্ছে 5টি। ঠিক আছে, এরপর হচ্ছে এডিবি। এডিবি, ঠিক আছে, এডিবি হচ্ছে একটা বাদ দাও, তাহলে হচ্ছে 4টি। এএফডিবি থেকে 5টা, আর এখান থেকে একটা বাদ যাবে। হ্যাঁ, যেমন এখানে এফ বাদ দিলে এডিবি হয়, তাহলে বাদ গেল একটা, বাদ গেল একটা, এডিবি। এভাবে মনে রাখবা, এডিবির মতো কয়টি? 4টি। ঠিক আছে, ওকে। এরপর লেখো আইডিএ। আইডিএ এর মতো হচ্ছে তোমার কয়টি? 4টি। বাস, এটা একটু মনে রাখবা, যেগুলো আসে যে ইউএনডিপির মধ্যে সুশাসনের উপাদান কয়টি। ঠিক আছে, এডিবির মধ্যে সুশাসনের উপাদান কয়টি, তাহলে খুব সহজে মনে রাখতে পারবো আমরা। ওয়ার্ল্ড ব্যাংক কয়টি? 6টি। ইউএন হচ্ছে 8টি, ইউএনডিপি হচ্ছে 9টি। তাহলে ইউএনডিপিতে সংখ্যা বেশি, সবচেয়ে বেশি সংখ্যা, তাই না? ইউএনডিপি অনেকগুলো সংখ্যা, এর সংখ্যাও বেশি, 9টি। ঠিক আছে, আর এএফডিবিতে হচ্ছে 5টি, এই 3টা মনে রাখবা। এফ বাদ দিলে এডিবি হচ্ছে 4টি, আইডি হচ্ছে 4টি, আর কৌটিল্যের মধ্যে হচ্ছে কয়টি? 4টি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আর বিশ্ব ব্যাংক হচ্ছে 6টি, আর ইউএন জাতিসংঘ হচ্ছে কয়টি কথার উপাদানের কথা বলে? 8টি। মুখস্থ হয়ে গেছে আশা করি। এভাবে একটু ক্যালকুলেশন করে পড়বা, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবারে লেখো বিভিন্ন সংস্থার মধ্যে সুশাসনের ধারণা। বিভিন্ন সংস্থার মধ্যে, সংস্থার মতে, জিকে ডক্টরেও আছে এগুলো, সুশাসনের ধারণা। ঠিক আছে, সুন্দর করে দিয়েছি, যতটুকু দিয়েছি জিকে ডক্টরে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, তবে যে পিডিএফটা দিব সেখানে আরো একটু ডিটেলস থাকবে, বুঝতে পারছো? ওকে, লেখো ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এভাবে লিখবা, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, তারপরে হচ্ছে তোমার আইএমএফ, ইউএনডিপি, ইউএনডিপি। ঠিক আছে, আর হচ্ছে আইডিএ। ওকে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনের ধারণা ব্যক্ত করেছিল কত সালে? 1989 সালে, ঠিক না? 1989। এডিবি সুশাসনের ধারণা প্রদান করে 1995। 1995। আইএমএফ হচ্ছে 1996। 1996। ইউএনডিপি হচ্ছে 1997, আর আইডি হচ্ছে 1998। ঠিক আছে, দেখো এভাবে এটা সাজা নিবে। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইএমএফ, ইউএনডিপি, আইডিএ, তাহলে 89, 95, 96, 97, 98। ঠিক আছে, এটা খালি একটু মনে রাখবে। ওয়ার্ল্ড ব্যাংকের পরে কি? এডিবি, তারপরে আইএমএফ, ইউএনডিপি, তারপরে সালটা 89, তারপরে 95, 96, 97, 98। 95, 96, 97, 98, দেখো সিরিয়ালি আছে 95, 96, 97, 98। তাহলে এডিবি, আইএমএফ, ইউএন, আইডিএ। ঠিক আছে, এআই ইউআই, এভাবে মনে রাখো, বলো এআই ইউআই। এআই ইউআই 5, 6, 7, 8। এটা মনে রাখলে জিন্দিগিতে এই সালটা আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, আর ওয়ার্ল্ড ব্যাংক তো মনে আছে 1989 সালে। আর এই 5টা ধারণাগুলো মনে রাখার একটা টেকনিক দিয়ে দিলাম, বলো এআই ইউআই। এআই ইউআই, এআই ইউআই, এতে হচ্ছে এডিবি, আইতে হচ্ছে আইএমএফ, ইউতে হচ্ছে ইউএনডিপি, আইতে হচ্ছে আইডিএ। ঠিক আছে, তাহলে 5, 6, 7, 8, বলো এআই ইউআই 5, 6, 7, 8। এআই ইউআই 5, 6, 7, 8। দেখো কতগুলো সাল মুহূর্তের মধ্যে মুখস্থ করে দিলাম। এআই ইউআই 5, 6, 7, 8। হ্যাঁ, কখনো কল্পনা করছিলা এভাবে? কখনো এভাবে কল্পনা করছিলা সালগুলো? দেখো এতগুলো সাল মুখস্থ করার প্যারা আমি দূর করে দিলাম। সেটা হচ্ছে, তাহলে এডিবি হচ্ছে 1995 সালে ধারণা দেয়, আইএমএফ দেয় 1996 সালে, ইউএনডিপি দেয় 1997 সালে, এবং আইডিএ দেয় 1998 সালে, আর বিশ্ব ব্যাংক দেয় হচ্ছে 1989 সালে। ওকে, আশা করি এতগুলো সাল তোমাদের মুখস্থ হয়ে গেছে। কথা কও না কেন? এত সুন্দর
সালসা টেকনিক দেয়, কিন্তু তোমরা কোনো প্রশংসা করো না, ভাল লাগছে কিনা খারাপ লাগছে সেগুলো বলো না, কেমন যেন তোমরা। হ্যাঁ, ভাল লাগে নাই, ওকে, তাহলে আর দিব না। হ্যাঁ, টেকনিক আর দিব না, বুঝতে পারছি। তোমরা কষ্ট করে মুখস্থ করো। হ্যাঁ, তোমরা কষ্ট করে মুখস্থ করো, টেকনিক আর দিতাম না, আর দিতাম না, ঠিক আছে। ওকে, লেখো সুশাসনের বৈশিষ্ট্য বা উপাদান। ইন জেনারেলি আমরা লিখি সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদানগুলো। হ্যাঁ, সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদান, ঠিক আছে। প্রথমে লেখো 1 নম্বর লেখো, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, শখ করে পরে লিখবো আমরা, গ্রাফ করে পরে লিখবো। 1 নম্বর লেখো জবাবদিহিতা। জবাবদিহিতা বা এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টেবিলিটি, বুঝতে পারছো? জবাবদিহিতা এটা হলো চাবিকাঠি, সুশাসনের চাবিকাঠি, সুশাসনের মূল চাবিকাঠি। এটা যদি ঠিক থাকে, মূল চাবিকাঠি মানে তোমার যদি জবাবদিহিতা যদি থাকে তাহলে সব কাজ ওকে। হ্যাঁ, জবাবদিহিতা থাকলে তুমি স্বচ্ছতার সাথে কাজ করবা, তুমি ফাঁকি দিবা না, হ্যাঁ, আইনের শাসন কায়েম করবা, জনগণের অংশগ্রহণ তোমাকে নিশ্চিত করতে হবে, নাহলে তোমাকে উপর লেভেলে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? জবাবদিহি কিন্তু করতে হবে। বুঝতে পারছো? তাহলে জবাবদিহিতা হচ্ছে সুশাসনের সবচেয়ে বড় চাবিকাঠি বা রক্ষা কবচ বলতে পারো। বুঝতে পারছো? আরও তো অনেক আছে, এগুলোই তোমার পেঁচ লাগাবে যখন যে নিচের কোনটি সুশাসনের রক্ষা কবচ দেওয়া থাকলো, জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, তোমার কাছে সবগুলোই মনে হবে, সবগুলোই চাবিকাঠি। বাট হচ্ছে সবচেয়ে কোনটা সেটা তোমাকে চিন্তা করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? সবচেয়ে কোনটা বেশি, কারণ কোনটার সাথে তোমার রিলেশনটা বেশি। জবাবদিহিতা। ওকে, 2 নম্বর লেখো স্বচ্ছতা, বা এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, তো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এটা একটা, কারণ স্বচ্ছতা না থাকলে তো হবে না সুশাসন। যেখানে স্বচ্ছতা নেই সেখানে কি নেই, সুশাসন নেই। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, এই বোর্ডটা কি স্বচ্ছ? তোমরা বলো, বোর্ডটা কি স্বচ্ছ? ঝকঝকা দেখা যাচ্ছে, এটা কি স্বচ্ছ? বোর্ডটা যে ঝকঝকে দেখা যাচ্ছে এটা কি স্বচ্ছ? কথা কয় না। বোর্ডটা যে ঝকঝকা তকতকা দেখা যাচ্ছে, স্বচ্ছ না। স্বচ্ছ কোনটা হবে? ওই জানালার কাঁচটা এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে। বুঝতে পারছো? অর্থাৎ যখন এই পার থেকে ওই পারে দেখা যাবে তখন কি সেটা হবে কি স্বচ্ছ। বুঝতে পারছো? সেটা হবে কি স্বচ্ছ। কারণ এখন যদি কোনো প্রতিষ্ঠানের কাজকর্ম যদি স্বচ্ছ কখন হবে? যখন সব কিছু জনগণ যে কোনো সময় দেখতে পাবে, বা হিসাব নিকাশ থেকে শুরু করে কাজকর্মের কি সব কিছু যখন দেখতে পাবে, তখন বোঝে না সব কিছু ঠিক আছে। এখন ধরো তুমি একজন শাসক, কিন্তু তুমি কোথায় খরচ করতেছো, কোথায় গিয়ে করতেছো, সব কিছু এগুলোর কোনো মানে লুকোচুরি, লুকোচুরি, তাহলে তখন জিনিসটা তো স্বচ্ছ হলো না, জিনিসটা তখন স্বচ্ছ হলো না। তো এই কারণে যদি স্বচ্ছতা না থাকে তাহলে তোমার কি থাকবে না, জবাবদিহিতা, কি বলে, তোমার সুশাসন থাকবে না। যেখানে স্বচ্ছতা নাই সেখানে কি নাই, তোমার সুশাসন নাই। ওকে, 3 নম্বর লেখো অংশগ্রহণ, পার্টিসিপেশন। অংশগ্রহণ কারণ হচ্ছে পার্টিসিপেশন, সরকারের কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ থাকতে হবে। অংশগ্রহণ না হলে দেখা যাচ্ছে যে সেখানে কি থাকবে না, সুশাসন থাকবে না। কারণ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে, কোনো আইন প্রণয়ন করতে গেলে সরকারকে অবশ্যই জনগণের মতামতের প্রাধান্য দিতে হবে, জনগণের মতামতের উপর ভিত্তিতেই কাজ করতে হবে। যদি সেখানে জনগণের মতামতের পার্টিসিপেশন না থাকে, স্বৈরাচার বৃত্তি যদি থাকে, তাহলে সেখানে কি থাকবে না, সুশাসন থাকবে না।
বুঝতে পারছো বিষয়টা? এই জন্য বলা হয় যেখানে পার্টিসিপেশন নাই বা অংশগ্রহণ নাই, সেখানে কি নেই? সেখানে সুশাসন নেই। কারণ জনগণ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, হ্যাঁ, যেমন নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে। তো সেখানে যদি জনগণের অংশগ্রহণ না থাকে তাহলে কি থাকবে না? সেখানে কিন্তু সুশাসনটা থাকবে না। বুঝতে পারছো? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুশাসন কায়েম করতে গেলে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান বা বৈশিষ্ট্য সুশাসনের। সুশাসন তখনই থাকবে যখন তোমার সেখানে অংশগ্রহণ থাকবে, জনগণের পার্টিসিপেশন থাকবে বিভিন্ন স্তরে। ওকে, এরপরে লেখো তোমার জনগণের অংশগ্রহণ 4 নম্বর লেখো ঐকমত্য। ঐকমত্য, ঐকমত্য, ঠিক আছে? ঐকমত্য এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা একটা বৈশিষ্ট্য। ঐকমত্য বলতে এখানে তোমার বিশেষ করে বিরোধী দল এবং সরকারি দল, হ্যাঁ, এখন সরকারি দল হচ্ছে ক্ষমতাসীন যে দল, রাইট হ্যান্ড সাইড বলা হয় সরকারি দলকে, আর বিরোধী দলকে বলা হয় তোমার লেফট হ্যান্ড সাইড। এখন স্বাভাবিকভাবে এই বিরোধী দল যেটা করতে পারে সেটা ছায়া মন্ত্রিসভা, শ্যাডো ক্যাবিনেট মন্ত্রিসভা গঠন করতে পারে। এখন শক্তিশালী বিরোধী দল যদি না থাকে, অবশ্যই বিরোধী দলের সাথে বিরোধী দল যদি কোনোটাতে যে ঐক্যমত পোষণ না করে তাহলে সেখানে কিন্তু সুশাসন থাকবে না। অর্থাৎ সরকারের সাথে বিরোধী দলের একটা ঐকমত্যের ভিত্তিতেই সেখানে কি একটা পলিসি বাস্তবায়ন হবে। সেখানে যদি সেখানে প্রাধান্য না দেওয়া হয়, ঐকমত্য না পৌঁছাতে পারে, তাহলে সেখানে কি হবে না? সেখানে সুশাসন কায়েম হবে না বা সুশাসন থাকবে না। এই জন্য বলা হচ্ছে ঐকমত্য একটা অন্যতম একটা উপাদান। বুঝতে পারছো? ওকে, এরপর লেখো আইনের শাসন। আইনের শাসন, আইন, এটা ঐকমত্যের ইংরেজিটা ভুলে গেলাম আমি। আইনের শাসন হচ্ছে লেখো রুল অফ ল। রুল অফ ল, ঠিক আছে? আইনের শাসন। তাহলে আইনের শাসনটা কি? আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে সবাই সমান, সমান এবং সমান অংশগ্রহণের অধিকারী, ঠিক আছে? যেটা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? 27 নং অনুচ্ছেদ। 27 নং অনুচ্ছেদে এটা উল্লেখ আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। এটা হচ্ছে আইনের শাসন। অর্থাৎ আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান, সবাই আইনের অধিকার আশ্রয় লাভ করবে। এই বিষয়টা যদি কায়েম থাকে তাহলে সেখানে বলা হবে যে আইনের শাসন রয়েছে। এটা হচ্ছে রুল অফ ল, যেটা সুশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর 6 নম্বর লেখো সংবেদনশীলতা। সংবেদনশীলতা, ঠিক আছে? সংবেদনশীলতা বা এটাকে আমরা বলতে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস, সংবেদনশীলতা। অর্থাৎ একটা দেশ কিন্তু আমরা ম্যাককর্নির সংজ্ঞা থেকে দেখেছি যে এখানে সুশীল সমাজের অংশগ্রহণ থাকতে হবে, তারপরে তোমার শাসকের সাথে শাসিতের সম্পর্কটা কেমন হবে। সো এই বিষয়গুলো দেখা গেল যে সরকার একটা কোনো পলিসি বাস্তবায়ন করতেছে, কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে জনগণের অংশগ্রহণ একটা বা জনগণের প্রতি, জনগণ ওটার প্রতি সংবেদনশীল কিনা। অর্থাৎ ডাক দেওয়ার সাথে সাথে, সরকার ডাক দেওয়ার সাথে সাথে কোনো একটা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হচ্ছে কিনা, অর্থাৎ জনগণ এখানে রেসপন্স করতেছে কিনা। তো এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে সেটাকে কি বলা হবে না? সেখানে সুশাসন হবে না। তাহলে যেখানে কি নাই, সংবেদনশীলতা নাই, সেখানে কি নাই? তোমার সুশাসন নাই। আরও অনেক বৈশিষ্ট্য আছে, যেমন তোমার 7 নম্বর লেখো, যেমন তোমার দক্ষতা। দক্ষতা, বুঝতে পারছো? দক্ষতা, স্কিলফুলনেস, ঠিক আছে? তাহলে দক্ষতা কিন্তু এটা একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ সরকারের যদি দক্ষতা না থাকে তাহলে সেখানে কি থাকবে না? সুশাসন থাকবে না। যেমন কারণ সরকার অন্যান্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখে, এখানে দক্ষতার পরিচয় দিতে হবে। যেমন একবার ব্রাজিল থেকে পচা গম পাঠিয়েছিল, আবার বাংলাদেশ থেকে ইতালিতে পাট রপ্তানি করা হয়েছিল, পাটের মধ্যে তোমার ইট ঢুকে দেওয়া হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই তোমার যে শিপমেন্টের আগে যে ইন্সপেকশনটা হয়,
এটার ক্ষেত্রে যে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অফিস বা দপ্তর সেটা ভালোভাবে সেটাকে মানে করে নেই, দক্ষতার সাথে এই কাজটা সম্পন্ন করে নেই। এই কারণে এই দক্ষতার অভাবে দেখা যাচ্ছে বড় একটা ক্ষতি হয়ে গেছে, ইমেজ নষ্ট হয়ে গেছে। এজন্য সরকারের দক্ষতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান সুশাসন থাকার জন্য। ওকে, এরপর হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, হ্যাঁ, ফ্রিডম অফ ওপিনিয়ন, ফ্রিডম অফ ওপিনিয়ন, মত প্রকাশের স্বাধীনতা। তো মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সরকার হলে যে তার সমালোচনা করা যাবে না, বা সরকার দলীয় হলে বা রাজনীতিবিদ হলে বা প্রভাবশালী হলে যে তার সমালোচনা করা যাবে না, এটা না। মত প্রকাশ করার স্বাধীনতা সবারই থাকতে হবে। গঠনমূলক সমালোচনা সবাই করতে পারবে, কারণ একজন শাসক ভুল করতে পারে। যখন শাসক ভুল যদি করে, তাহলে তার যদি সমালোচনা করা হয়, তাহলে কি তিনি সেটা থেকে ফিরে আসবেন বা সেটা করা থেকে বিরত থাকবেন। এভাবে সেখানে কি একটা অপশাসনের জায়গায় সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশের মতো এইরকম তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল যে দেশগুলো, কেবল রাইজিং ইকোনমি, সেই দেশগুলোতে দেখা গেল যে সরকারের সমালোচনা করা যায় না। হ্যাঁ, সরকারের সমালোচনা করা যায় না। সুশীল সমাজের কেউ, আমরা সবাই সুশীল সমাজ, আমরা স্টুডেন্ট, তোমরা যারা শিক্ষক, শিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু সুশীল সমাজের অন্তর্ভুক্ত। সো সুশীল সমাজের কেউ যদি এখন সরকারের বিপক্ষে যদি কথা বলে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি সেখানে তাকে হেনস্থা করা হয় বা বিভিন্নভাবে তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তার মুখ বন্ধ করে দেওয়া হয়, বা তাকে দেখা যাচ্ছে ধরপাকড় করা হয়, করে জেলখানায় নিক্ষেপ করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? তবে এটাও ঠিক যে সমালোচনার নামে এমনভাবে সরকারকে হেয় প্রতিপন্ন বা এভাবেও করা যাবে না, গঠনমূলক সমালোচনা করতে হবে। বোঝা গেল বিষয়টা? সেটা যদি সেখানে না থাকে, এই মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে সেখানে কি থাকবে না? সেখানে গণতন্ত্র থাকবে না এবং সেখানে সুশাসন থাকবে না। যেখানে মত প্রকাশের স্বাধীনতা নাই, সেখানে কি নাই? গণতন্ত্র নাই। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এগুলো হচ্ছে তোমার ইন জেনারেল মানে মেইন যে বৈশিষ্ট্য। তারপরে সততা, ন্যায্যতা, এগুলো হচ্ছে তোমার সুশাসনের বৈশিষ্ট্য। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে যদি পরীক্ষা আসে যে সুশাসনের সবচেয়ে বড় চাবিকাঠি কোনটা, তাহলে সুশাসনের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। ও হ্যাঁ, কনসেনসাস, কনসেনসাস, হ্যাঁ, রাইট রাইট, এটা এই শব্দটাই মনে আসতেছিল না। কনসেনসাস, রাইট, কনসেনসাস, এটা হচ্ছে আমাদের ঐকমত্যের ইংরেজিটা হচ্ছে কনসেনসাস, কনসেনসাস। ঠিক আছে, ঐকমত্যের ইংরেজিটা হচ্ছে, লিখে ভালো, কনসেনসাস, কনসেনসাস। বুঝতে পারছো? ওকে, এবার তোমার বিভিন্ন যে সংস্থাগুলো সুশাসনের যে বিভিন্ন ধরনের উপাদানগুলোর কথা উল্লেখ করেছে, সেগুলো আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, সেগুলো আমরা একটু লিখে ফেলি। লেখো, প্রথমে লেখো যে ইউএনডিপি যে 9টা বলেছে, সেটা ইউএনডিপি যে 9টার কথা বলেছে, আমরা জাস্ট লিখে ফেলি। হ্যাঁ, লেখো, এক হচ্ছে অংশীদারিত্ব, ইউএনডিপির যে 9টা, ইউএনডিপির 9টি উপাদান বা বৈশিষ্ট্য, অংশীদারিত্ব। হ্যাঁ, ইউএনডিপির হচ্ছে অংশীদারিত্ব। 2 নম্বর লেখো হচ্ছে আইনের শাসন, মিল আছে কম বেশি, আইনের শাসন। তারপরে 3 নম্বর লেখো তোমার স্বচ্ছতা, স্বচ্ছতা। 4 নম্বর লেখো জবাবদিহিতা, এটা হচ্ছে ইউএনডিপির মধ্যে জবাবদিহিতা, আমরা ওটা ইন জেনারেল লিখেছি, ঠিক আছে, জবাবদিহিতা। এরপর লেখো 5 নম্বর লেখো সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য। 6 নম্বর লেখো সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সমতা ও ন্যায্যতা, সমতা ও ন্যায্য, সমতা ও ন্যায্যতা। এরপর হচ্ছে 7 নম্বর লেখো সমতা ও ন্যায্যতা। এরপর লেখো কার্যকারিতা ও দক্ষতা, কার্যকারিতা ও দক্ষতা। কষ্ট করে একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। 8 নম্বর হচ্ছে তোমার জবাবদিহিতা, জবাবদিহিতা। 9 নম্বর হচ্ছে কৌশলগত লক্ষ্য,
কৌশলগত লক্ষ্য। এটা হচ্ছে কে বলতেছে? ইউএনডিপি এই 9টা উপাদানের কথা বলেছে, ঠিক আছে? ওকে, এরপর যেটা লিখবা সেটা লেখো তোমার জাতিসংঘ, যে গুরুত্বপূর্ণ কয়েকটা লিখি। জাতিসংঘ কয়টা বলেছে? জাতিসংঘ বলেছে হচ্ছে 8টি। হ্যাঁ, জাতিসংঘের মধ্যে কয়টা বলো তো? 8টা। লেখো। এক হচ্ছে সকলের অংশগ্রহণ, হচ্ছে সকলের অংশগ্রহণ, সকলের অংশগ্রহণ। 2 নম্বর লেখো তোমার আইনের শাসন। মিল আছে দেখো, আইনের, সবাই ঘুরে ফিরে একই কথা বলছে, আইনের শাসন, আইনের শাসন। 3 নম্বর লেখো তোমার স্বচ্ছতা। 4 নম্বর লেখো দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা 4 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা। এরপর 5 নম্বর লেখো জবাবদিহিতা। 6 নম্বর লেখো ঐকমত্য। ঠিক আছে? এরপর 7 নম্বর লেখো তোমার সাম্য ও সর্বভুক্তিকরণ। সর্বভুক্তিকরণ। আর 8 নম্বরটা হচ্ছে তোমার মৌলিক অধিকার সংরক্ষণ। লিখে ফেলো। হ্যাঁ, এটা এক নজর পড়ে ফেলবা। সংরক্ষণ। এটা বললো কে? দেখো মিল আছে। হ্যাঁ, মিল আছে। এটা বললো কে? জাতিসংঘ, ঠিক আছে? ওকে, মৌলিক অধিকার সংরক্ষণ। এরপর লেখো বিশ্ব ব্যাংক। এবার লেখো বিশ্ব ব্যাংক যে 6টি উপাদানের কথা বলছে, আমরা দেখি বিশ্ব ব্যাংকের 6টি উপাদান। 1 লেখো জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। 2 নম্বর লেখো স্বচ্ছতা। 3 নম্বর লেখো তোমার 3 নম্বর হচ্ছে দক্ষতা। 4 নম্বর হচ্ছে বৈধতা। 5 নম্বর লেখো বিকেন্দ্রীকরণ। 5 নম্বর হচ্ছে বিকেন্দ্রীকরণ, মানে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। কারণ তোমাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন যেহেতু ক্ষমতা যদি কুক্ষিগত থাকে, তাহলে সেখানে কি অপব্যবহার হতে পারে। এই জন্য ক্ষমতার কি বিকেন্দ্রীকরণ করলে কি হবে? সেখানে মানে দুর্নীতি করার বা কোনো প্রকার অস্বচ্ছতা বা জবাবদিহিতা না থাকা, একই সাথে যেমন চাপ কমে যাবে, তেমনি এই বিষয়গুলো দূর হয়ে যাবে। ওকে, আর 6 নম্বর লেখো। 6 নম্বরটা হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা। বুঝতে পারছো? শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা মনে রাখো। বুঝতে পারছো? তাহলে যেখানে সুশাসন নাই, যেখানে জবাবদিহিতা নাই, সেখানে সুশাসন নাই। যেখানে ঐকমত নাই, সেখানে সুশাসন নাই। এখানে সবগুলোর মধ্যে আবার দেখবো 4টা করে অপশন দেওয়া থাকবে। এখন স্বচ্ছতা, সুশাসনের সবচেয়ে বড় চাবিকাঠি কোনটি? দেওয়া থাকলো স্বচ্ছতা, হ্যাঁ, আইনের শাসন, তারপরে হচ্ছে ধরো দেওয়া থাকলো তোমার ঐকমত, জনগণের অংশগ্রহণ। তাহলে এক্ষেত্রে কি আনসার হবে? এক্ষেত্রে তোমার স্বচ্ছতা আনসার করতে হবে। অর্থাৎ কোনটার ইফেক্ট কোন শব্দটার চেয়ে, বা কোন উপাদানটার ইফেক্ট কোন উপাদানের চেয়ে বেশি। অনেক সময় তোমার জবাবদিহিতা অপশনই নেই। সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা, সবচেয়ে বড় রক্ষা কবচ বা চাবিকাঠি, বা ধরো তোমার হ্যাঁ, যেটাই থাকুক না কেন, সেক্ষেত্রে অবশ্যই এটা হবে জবাবদিহিতা। জবাবদিহিতা যদি অপশনে না থাকে, তার চেয়ে কোন শব্দটার বা কোন উপাদানটার প্রাধান্য বেশি, সেই অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আর এই কারণে এভাবে অপশন তৈরি করলে কনফিউশনটা হয়ে থাকে। বুঝতে পারছো? ওকে, এরপর লেখো সুশাসন ধারণা। কয়েকটা তথ্য লেখো। সুশাসন ধারণাটির জন্ম হয় আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে। দেখো, সুশাসন ধারণাটির জন্ম হয় আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে। সুশাসন ধারণাটির জন্ম হয় আফ্রিকা মহাদেশকে কেন্দ্র করে।
ইউএনডিপিতে জবাব দিতে 2বার হয়েছে। সমতা ও ন্যায্যতা, তাহলে মিলাও। ইউএনডিপিতে হচ্ছে একটা অংশীদারিত্ব, আইনের শাসন, স্বচ্ছতা, সংবেদনশীলতা, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সমতা ও ন্যায্যতা, কার্যকারিতা ও দক্ষতা, জবাবদিহিতা, কৌশলগত লক্ষ্য। হ্যাঁ, কৌশলগত লক্ষ্য। সমতা ও ন্যায্যতাটা মনে হয় ছাড়ছ, সমতা ও ন্যায্যতা ছেড়ে দিছ মনে হয়। সমতা ও ন্যায্যতা। ওকে, দেখো সুশাসন ধারণাটি তোমার হয় কোথা থেকে? সুশাসন ধারণাটি হয় তোমার, আমি দেখে দেখেই বললাম, কারণ মুখস্থ রাখি নাই আর কি, বুঝছো? জিকে ডক্টরে আছে, ওকে স্কিপ হয়ে গেছে হয়তো একটা। ওকে, লেখো ইউএনসিএসসি, লেখো ইউএনসিএসসি, হেডিং দাও, হেডিং দাও ইউএনসিএসসি। ঠিক আছে, ইউএনসি পূর্ণরূপ লেখো, ইউএনসিএসসি পূর্ণরূপ, পূর্ণরূপ দেখো ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কনভেনশন, কনভেনশন এগেনস্ট করাপশন, করাপশন। বুঝতে পারছো? ইউনাইটেড নেশনস কনভেনশন, এটা হচ্ছে একটা জাতিসংঘের একটা কনভেনশন, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি বিরোধী জাতিসংঘের একটি কনভেনশন। হ্যাঁ, জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন, বাংলাটা হচ্ছে জাতিসংঘের, দেখো জাতিসংঘের দুর্নীতি বিরোধী বিরোধী কনভেনশন। ঠিক আছে, দুর্নীতি বিরোধী কনভেনশন। ওকে, এটা স্বাক্ষরিত হয়, লেখো 9 ডিসেম্বর 2003। লেখো স্বাক্ষরিত হয়, স্বাক্ষরিত হয় 9 ডিসেম্বর 2003। ঠিক আছে, আর অনুমোদন হয়, লেখো বাংলাদেশ অনুমোদন করে, কার্যকর হয় 14 ডিসেম্বর, কার্যকর হয় 14 ডিসেম্বর 2005, 3-5 মনে রাখবা। ইউএনসিএসসি, হ্যাঁ 3-5 মনে রাখবা, 3-5 অর্থাৎ 3 হয় স্বাক্ষরিত, 5 হয় কার্য। ইউএনসিএসসি মনে রাখবা 3-5, হ্যাঁ 3-5, 3/5, 3-5 অর্থাৎ 2003 হয়, আর 5 হয় তোমার কার্যকর হয়। বুঝতে পারছো? দেখো বাংলাদেশ অনুমোদন করে, বাংলাদেশ অনুমোদন করে 2007 সালে, তাহলে 3-5-7, 357 মনে রাখবা, 3-5-7 ইউএনসিএসসি, 3-5-7 ইউএনসিএসসি, 3-5-7, 3-5-7। ঠিক আছে, তাহলে 2003 হয় স্বাক্ষরিত, 5 হয় কার্যকর, 2007 সালে বাংলাদেশ অনুমোদন করে। দেখো সালগুলো আমি মুহূর্তের মধ্যে তোমাদের মুখস্থ করে দেওয়ার ব্যবস্থা করলাম। ওকে, হ্যাঁ, আর বাকিগুলো আর এখানে কিছু নাই, আমি শিট দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, ওটা সুন্দর করে পড়ে ফেলবা, না বুঝলে কোনো কিছু আমাকে বলবা। ঠিক আছে, কোনো কিছু যদি কনফিউশন হয় তাহলে তোমরা আমাকে বলবা। ওকে, এই হচ্ছে সুশাসন। তাছাড়া আরও কিছু জিনিস থাকবে, যেমন আমলাতন্ত্র। আমলাতন্ত্র হচ্ছে যে, হ্যাঁ, সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা সরকারের পলিসি বাস্তবায়ন করে, এই ধরনের যে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীকে বলা হয় আমলা। হ্যাঁ, আমলাতন্ত্র, বা এটাকে বলা হয় ব্যুরোক্রেসি। হ্যাঁ, ব্যুরোক্রেসি ফরাসি শব্দ, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, যেটাকে ডেস্ক গভর্নমেন্টও বলা হয়। হ্যাঁ, টেবিল সরকার। বুঝতে পারছো বিষয়টা? আমলাতান্ত্রিক জটিলতা আছে না, যেটাকে বলা হয় রেড টেপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক জটিলতা, অর্থাৎ টেবিলে ফাইল ঘোরে, এক টেবিল থেকে আরেক টেবিলে যায়, আরেক টেবিলে, এক টেবিলে গিয়ে কী হবে, ফিতাতে গিট্টু লেগে যায়, লাল ফিতা দিয়ে বাঁধা থাকে, টাকা না দিলে, ঘুষ না দিলে সেই ফিতা কি খোলে না, ফাইল খোলে না।
হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক পলিসি বা অনেক কাজ বাস্তবায়ন করতে অনেক ডিলে হয়। বুঝতে পারছো বিষয়টা? যেমন বাংলাদেশের সচিব যারা, তারা হচ্ছে আমলা, বর্তমান সরকারের আজ্ঞাবহ আমলারা। হ্যাঁ, সরকারের আজ্ঞাবহ আমলারা কি করে, সরকারের মানে কি বলে মন্ত্রী মিনিস্টার এদের কাছ থেকে কি করে সুবিধা আদায় করে। তো যদি সেখানে আমলাতন্ত্র, মূলত আমলাতন্ত্রটাই তো, তারাই তো পলিসি বাস্তবায়ন করে, তাই না? একজন মন্ত্রী, একটা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মন্ত্রী, আর প্রশাসনিক সাচিবিক প্রধান হচ্ছে একজন সচিব বা সিনিয়র সচিব। সেই সচিবই সব কিছু বাস্তবায়ন করে, সব কাজ করে। মূলত মন্ত্রী এখানে একজন কি বলবো মানে নির্বাহী প্রধান, আর প্রশাসনিক প্রধান হিসেবে সাচিবিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সচিব। একজন সচিব, মন্ত্রী হয়তো 5 বছর পর চেঞ্জ হতে পারে, কিন্তু সচিব একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে তার দায়িত্ব পালন করতে থাকে। একজন সচিব বিভিন্ন রাজনৈতিক দল বা মন্ত্রীদের সাথে তারা কাজ করে থাকেন। সেই জন্য আমলাদেরও পাওয়ার কিন্তু অনেক পাওয়ারফুল। কারণ আমলারা যদি দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে আর কি, যে আমলারাও কিন্তু লুটেপুটে খাচ্ছে। আমলারাও অনেক ক্ষেত্রে লুটেপুটে খাচ্ছে সরকারকে মানে সন্তুষ্ট রেখে। বুঝতে পারছো বিষয়টা? এই ক্ষেত্রে দেখবে যে অনেক টাকা, কোটি কোটি, হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মানে এগুলোর কোনো সুরাহা হচ্ছে না। তার কারণটা কি? সবাই ভাগ যোগ করে খাও, তোমরাও খাও আমরাও খাই, বুঝো না বিষয়টা? আর ফাঁক তালে বাঁশ খাচ্ছি হচ্ছে আমরা জনগণরা। ট্যাক্স ভ্যাট এগুলো আমরা দিচ্ছি, দিয়ে মানে আমরা কি খাচ্ছি? বাঁশ খাচ্ছি, বুঝো না বিষয়টা? এই যে পেঁয়াজ খাচ্ছি কত টাকা কেজি? 200 টাকা কেজি। তারপরে আরও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো, সেগুলো। কারণ এগুলো ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড কারা? মন্ত্রী মিনিস্টাররা হচ্ছে রিলেটেড। তাদেরই ব্যবসা আছে, তাদেরই ইন্ডাস্ট্রি আছে। হ্যাঁ, দাম তারা কমায় দিলে তো তাদের পকেটে টাকা যাবে না। সিন্ডিকেট তারাই সিন্ডিকেট পরিচালনা করে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে নিজেই যদি চোর, রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে তো সেখানে আর কোনো কথা থাকে না, তাই না? সরকার মানে একা তো প্রধানমন্ত্রী এখানে কিছুই করতে পারবে না। প্রধানমন্ত্রী কয়জনকে দেখবে? হ্যাঁ, প্রধানমন্ত্রী কয়জনকে দেখবে? দেখার মানে ওইভাবে সম্ভব না। এই জন্য এভাবেই দেশটা চলতেছে আমাদের। বুঝতে পারছো বিষয়টা? এখানে স্বচ্ছতার বড়ই অভাব। তুমি এখন বলতে পারো যে বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে, ঠিক আছে, উন্নয়ন ভালো কথা, উন্নয়ন হচ্ছে, কিন্তু যে টাকাটা মেরে ধরে সবাই খাচ্ছে, এই টাকাটা তো উন্নয়নের জন্যই বরাদ্দ। তো এই টাকাটা যদি উন্নয়ন হতো, বাংলাদেশ আরও অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বুঝতে পারছো বিষয়টা? দুর্নীতি যদি না থাকে। এখন তুমি বলবা যে স্যার বাংলাদেশে দুর্নীতি নাই, তাহলে দুর্নীতি যদি না থাকে তাহলে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিদেশি যে সংস্থাগুলোর মধ্যে করাপশনে আমরা এত দূরে থাকি কি জন্য? হ্যাঁ, দুর্নীতির ধারণার সূচকে আমাদের অবস্থান একেবারে তলানিতে, মানব উন্নয়ন রিপোর্টে আমাদের অবস্থান তলানিতে। তাহলে এই সূচকগুলোই তো নির্দেশ করে আমাদের দেশের দুর্নীতির অবস্থা কেমন, বা আমাদের অন্যান্য যে বিষয়গুলো, অসমতা, স্বচ্ছতা যে বিষয়গুলো, জবাবদিহিতা, হ্যাঁ, জেন্ডার ডিসক্রিমিনেশন বা আরও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, জিনিসগুলো কেন এত কম। বুঝতে পারছো? দিস ইজ দ্য ফ্যাক্ট। যাই হোক, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন হচ্ছে পরস্পরে কি একটা ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। তো এই পর্যন্ত। হ্যাঁ, পরীক্ষা নিব, বাকিগুলো ধারাবাহিকভাবে পরীক্ষাগুলো নিব। আর আজকে কি কোনো পরীক্ষা নেওয়ার কথা? কোনো কি পরীক্ষা নেওয়ার কথা ছিল নাকি? আমাকে বলো তো, আজকে কি কোনো পরীক্ষা নেওয়ার কথা? কোশ্চেন কিন্তু আমি তৈরি করি নাই এখনও। জাতিসংঘের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপরে পরীক্ষা নেওয়ার কথা, তাই না? লিঙ্ক দিব আগামীকালকে। হ্যাঁ, ফ্রাইডে, আগামীকালকে লিঙ্ক দিব। আরেকটা জিনিস তোমরা পড়ে রাখবা, সেটা হচ্ছে তোমার কি বলে, এই যে ইলেকট্রনিক গভর্নেন্স, ঠিক আছে, ই গভর্নেন্স। হ্যাঁ, ই গভর্নেন্স, যেটা তোমার G2G, হ্যাঁ, G2B, তারপরে G2C, হ্যাঁ, তারপরে হচ্ছে জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এর মধ্যে একটা তথ্যের আদান প্রদান, শাসন, ঠিক আছে। ইলেকট্রনিক গভর্নমেন্ট মানে ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনে যে শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। এখন কিন্তু সরকারের অনেক আগের চেয়ে কিন্তু অনেক স্বচ্ছতার বিষয়টা এসেছে কিন্তু। তো এটাকে আরও প্রপার কিন্তু গাইডলাইন করা গেলে তোমার মনে করো যে আরও বাংলাদেশ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিগুলো দূর করা সম্ভব। বুঝতে পারছো? বা আমাদের ম্যানেজেরিয়াল সিস্টেম এবং এই করাপশনের কারণে আমাদের দেশে কিন্তু অনেক আমরা কিন্তু দেখো তোমার ভূমিমন্ত্রীর 292টা বাড়ি,
ব্রিটেনে একটা রিপোর্ট হয়েছে, দেশ রূপান্তর পত্রিকায় দেখলাম যে ভূমিমন্ত্রীর বাড়ির সংখ্যা হচ্ছে 292টা। কেমনে করছে এগুলা? 292টা বাড়ি। তাহলে ভূমিমন্ত্রী যদি থাকে, এমন কোনো মন্ত্রী মিনিস্টার নাই যে বিদেশে বাড়ি গাড়ি নাই। কানাডায় বলো, ব্রিটেনে বলো, আমেরিকায় বলো, ইউরোপের বিভিন্ন দেশে তাদের ছেলে মেয়েদের নামে বাড়ি গাড়ি সব কিছু। তাহলে এগুলো করছে কিভাবে? তোমার আমার টাকা মেরেই করছে, বুঝতে পারছো? তোমার আমার টাকা মেরেই তারা এগুলো হচ্ছে করছে। খুবই প্যাথেটিক, বুঝতে পারছো? তাহলে এই টাকাগুলো যদি উন্নয়নের কাজে লাগতো, যদি উন্নয়ন যদি হতো, তাহলে দেশ কত দূরে এগিয়ে যেত। সাধারণ মানুষ খেতে পায় না। সেদিন একটা দেখলাম, 22 জন, 100 জনে 22 জন, বাংলাদেশে 100 জনে 22 জন মানুষ ফুড ইনসিকিউরিটিতে ভুগতেছে, খাদ্য নিরাপত্তাহীনতা। বোঝো তুমি? তাহলে তুমি যেখানে 100 জন মানুষের মধ্যে 22 জনই খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে, তাহলে কিসের? সবাই তো খাদ্য পাচ্ছে না। তাহলে অনেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, তারা মানে আত্মসাৎ করতেছে অর্থ জনগণের, কিন্তু এখানে মানুষ না খেয়ে থাকতেছে। 22 জন লোকের ফুড সিকিউরিটি নাই, বুঝতে পারছো বিষয়টা? ওকে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি পিডিএফটা রেডি করে তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, নেক্সট ক্লাস হবে হচ্ছে জাতীয় অর্জনের উপরে। ক্লাসটা আমি নিয়েছিলাম, আবার নিব। হ্যাঁ, যেহেতু তোমাদের ভিডিওটা নাই, জাতীয় অর্জনের উপর 1 নম্বর এবং 2 নম্বর, এটারও পিডিএফটা তোমাদেরকে দেওয়ার কথা। এটারও পিডিএফটা আমি দিব, একটু আপডেট করে নিই। হ্যাঁ, এটার পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব, কারণ অনেকগুলো বিষয় আছে যেগুলো পড়ানোর কিছু নাই, জাস্ট মুখস্থের বিষয়। হ্যাঁ, যেমন ভাস্কর্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ভাস্কর্য হয়তো পড়াই দিলাম। আরও অনেক ভাস্কর্য আছে, যেমন তোমার শাপলা চত্বরের, হ্যাঁ, আইজুল জলিল পাশা। তারপরে ধরো রুই কাতলা, ফার্মগেটে আছে রুই কাতলা, হ্যাঁ, মৃণাল হক। আরও এরকম কিছু আছে যেগুলো তোমাদের পড়া দরকার আর কি, বা এক নজর দেখে রাখা দরকার। ঠিক আছে? তো সেগুলো তো আসলে পড়ানোর কিছু নাই। হ্যাঁ, জাস্ট শিট দেখে পড়ে নিলেই হবে। আর নেক্সটের ব্যাচগুলোতে অবশ্য আর এই প্রবলেমটা থাকবে না, কারণ শিট থাকবে। হ্যাঁ, যেমন 47-এর যে ব্যাচ শুরু করতেছি, সেই ব্যাচে মানে লেকচার শিট দিব, একদম প্রিন্টেড কপি। কারণ তোমাদের সময় যদি আমার এগুলো রেডি থাকতো, তোমরাও পাইতা। হ্যাঁ, বাট আমার কাছে তো রেডি নাই এগুলো। তো রেডি করতেছি, 47 বিসিএসে যারা করবে তারা এই সুবিধাটা পাবে আর কি। হ্যাঁ, তবে কোর্স ফি অবশ্য বেশি গুনতে হবে তাদেরকে, এমনি এমনি পাবে না, বুঝতে পারছো? প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে লেকচার শিট তৈরি করতেছি। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য। গলার কাশিটা এখনও ভালো হয় নাই। ওকে, ইনশাল্লাহ আমাদের জিকেতে আমরা অবশ্যই ভালো করব। আর জিকে ডক্টর যে বইটা তোমাদেরকে দিয়েছি ওটাই পড়ো। আর জিকে ডক্টর নতুন এডিশনও আসবে, ওটা তোমরা ইচ্ছা দেখলে দিতে পারো। এটা তো তোমাদেরকে গিফট করছি। এখন যেটা আসবে সেটা তোমরা চাইলে কিনতে পারো, কারণ এটাতে বিগত সালের এমসিকিউগুলোও থাকবে। ঠিক আছে, বিগত সালের এমসিকিউগুলো থাকবে, এবং এবারে টার্গেট হচ্ছে 60+ নাম্বার এখান থেকে থাকবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, গুড বাই, টাটা। তোমাদের পরীক্ষা হয়ে যাবে ততদিনে, বোঝো নাই? শিট তোমাদেরকে দিব না, তোমরা শিট নিতে পারবা টাকার বিনিময়ে। হ্যাঁ, এমনি পাবা না আর কি, কারণ তোমাদের কোর্স ফি তো এমনিতেই কম নিচ্ছে।